নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে এই ভালো লাগা গল্প চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের শোনাবো একটি ছোট্ট মজার গল্প, হরিমতির বেগুন পোড়া। গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প। যজ্ঞেশ্বরের সংসারে তাহার এক বাপ-মা মরা খুড়তুত বিধবা ভগিনী হরিমতির ঠাঁই হইয়াছিল। হরিমতির জ্ঞানের পূর্বে তাহার বাপ-মা মারা যায়। তাহার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম তাহাকে মানুষ করিয়াছিল। তারপর বিবাহযোগ্য হইলে দেখাশোনা করিয়া তাহাকে পাত্রস্থ করিয়াছিল। ভগিনীপতির একটু বয়স অধিক হইলে কি হইবে, তাহার অবস্থা যথেষ্ট সচ্ছল। তাহার ছিল বন্ধকি ও তেজারতির ব্যবসা। ২-১০খানা গ্রামের মানুষের কাছে তিনিই ছিলেন ত্রাণকর্তা। কিন্তু হরিমতি তথায় বেশি দিন সংসার করিতে পারিল না। তাহার একমাত্র কন্যা কাঞ্চনবালার বিবাহ অবধি সে স্বামীর ঘর করিতে পারিয়াছিল। তারপর একদিন দেশে যখন বসন্ত রোগ মহামারী রূপে দেখা দিল, তখন মাত্র ১ সপ্তাহের জ্বরে ভুগিয়া দুঃখীরাম এপারের বাণিজ্য পাঠ চুকাইয়া দিয়া হরিমতিকে মুক্তি দিয়া গেলেন। হরিমতি শৃঙ্খল মুক্ত হইল বটে, কিন্তু সাথে সাথে বহুদিনের চাপা এক কলহের বীজ এতদিন পরে অঙ্কুরোদ্গম হইল। দুঃখীরাম যে পূর্বে আরো একটি বিবাহ করিয়াছিল এবং তাহার ২ পুত্র সন্তান হইয়াছিল, ইহা হরিমতির দাদা বলরাম জানিত না। হরিমতি পরে জানিলেও বেশি গুরুত্ব দেয় নাই। এক্ষণে দুঃখীরামের মৃত্যু সংবাদ শুনিয়া তাহারা সদল বলে আসিয়া উপস্থিত হইল। কিছুদিন পর আর সতীনপদের অত্যাচার সহ্য করিতে না পারিয়া পিতৃগৃহে আসিয়া হাজির হইল। কিন্তু থাকিবে কোথায়? বলরাম বিবাহ করে নাই, তাহার চাল চুলার কিছুই নাই। কেননা হরিমতির বিবাহের পর সংসারের মোহ ত্যাগ করিয়া মুক্তির পথ খুঁজিতে বিভিন্ন মঠ মন্দিরে যাতায়াত শুরু করিল। ধীরে ধীরে সাধন মার্গের চিহ্নগুলি তাহার অঙ্গে একে একে শোভা পাইতে লাগিল। প্রায় দিন সে বাড়ি থাকিত না। ২-১ দিনের জন্য আসিলে যজ্ঞেশ্বরের স্ত্রী কমলা দেবীর সংসারে অতিথির মতো কাটাইয়া আবার বাহির হইয়া পড়িত। যে কয়দিন থাকিত, কমলা দেবী তাহাকে নিরামিষ রান্না করিয়া দিত। হরিমতি যখন আসিল, বলরাম তখন বাড়ি ছিল না, নবদ্বীপে গিয়াছে। তাই কমলা দেবী মহা আদর করিয়া আপন ক্রোড়ে এই সূত্রচ্ছিন্ন ননদটিকে আশ্রয় দিলেন। ইতিমধ্যে যজ্ঞেশ্বরের সংসারে সদস্য সংখ্যা কিছু বৃদ্ধি পাইয়াছে। ছোট ছেলে হরকিশোরের বিবাহ হইয়াছে, তাহার ২টি পুত্র, গরু বাছুর ৩-৪টি ও কমলা দেবীর হাঁসের সংখ্যাও আরো ৫-৬টি বৃদ্ধি পাইয়াছে। এই সদস্যদের লইয়া কমলা দেবী ও তাহার পুত্রবধূ অনিতা যখন হাঁপাইয়া উঠিতেছিলেন, ঠিক তখনই হরিমতির আবির্ভাব ঘটিল। হরিমতির বিবাহের পূর্ব হইতেই কমলা দেবী এই মুখরা ননদটিকে বড় ভালোবাসিতেন। অবশ্য তাহার বিশেষ কারণও ছিল। পাড়ায় মেয়েলি বিবাদ প্রায় দিন লাগিয়া থাকে। বাড়ির কর্তারা মাঠে কর্মে চলিয়া গেলে তবেই বিবাদ শুরু হয়। তখন কাহার ছেলে কাহাকে আঁচড়াইয়াছে, কামড়াইয়াছে, কে কাহার গাছে ঢিল মারিয়াছে, কে গালি দিয়াছে, কাহার হাঁসে ধান খাইয়াছে, কে পুকুর ঘাটের উপর নোংরা করিয়াছে, ইত্যাদি ইত্যাদি লইয়া। কমলা দেবী একটু নরম প্রকৃতির মানুষ।
বিবাদের সময় বেশি রুক্ষ ভাষার যোগান পাইতেন না, ফলে তাহার পরাজয় ঘটিত। আর ঠিক এই সময়েই হরিমতি তাহার সঙ্গ লইত। বোধ করি তাহার বাক্যের বাণের সম্মুখে প্রতিপক্ষ বেশিক্ষণ টিকিতে পারিত না। তাই হরিমতিকে কমলা দেবী একটু আলাদা নজরে দেখিতেন। সে মুড়া খাইতে ভালোবাসিত বলিয়া আর কাহারও পাইবার জো ছিল না। উহা হরিমতির জন্য বরাদ্দ থাকিত। ইহা ছাড়াও ডাঁটা, কচু, চচ্চড়ি এগুলো ছোটবেলা থেকেই হরিমতির প্রিয় খাবার ছিল। কমলা দেবীও চচ্চড়ি বড় ভালোবাসিতেন, তাই ইহার জোগাড় হরিমতি করিয়া দিত। তারপর রান্না শেষ হইলে কমলা দেবী সবাইকে খাওয়াইয়া দিয়া এই ননদটিকে লইয়া আহারে বসিত। আর আহার করিতে করিতে হরিমতি দিনের সমস্ত সংগৃহীত পাড়ার খবরগুলা এই কমলা দেবীকে শুনাইত। তাই হরিমতি যেদিন চলিয়া যায়, বোধ করি কমলা দেবী সেই দিন বড় ব্যথা পাইয়াছিলেন। আর আজ কতদিন পর আবার সেই হরিমতি কমলা দেবীর গৃহে ফিরিয়া আসিয়াছে। কমলা দেবী যেন বড় সাহস পাইলেন। দেখিতে দেখিতে হরিমতি কমলা দেবীর সংসারের একটি গুরুত্বপূর্ণ পদ অধিকার করিয়া লইল। কমলা দেবীও নিশ্চিন্ত হইলেন। এখন 2-4 দিনের জন্য বাপের বাড়ি যাইলেও তাহার চিন্তা নাই, হরিমতি আছে। বাগানের গাছে কাহারও নজর দিবার জো ছিল না। পুকুরে চুরি করিয়া ছিপ ফেলা বন্ধ হইল। পূজা আচ্চায় কলাপাতা তাহাকে না বলিয়া কেহ কাটিতে পারে না। কেহ ঢেঁকিশালে ধান ভানিতে আসিলে পূর্বে তাহাকে গোবর নিকাইয়া যাইতে হইবে, ইহা হরিমতির হুকুম। কোন কোন দিন পুকুরে জাল ফেলা হইবে তাহা তাহার নির্দিষ্ট। বীজ ধান কিভাবে রাখিতে হইবে, কোন ধান মুড়ির জন্য, কোন ধান পায়সের জন্য, তাহা আর হরকিশোরকে দেখিতে হইত না। কোথায় কোন উপহার দিতে হইবে, এ সবই সমাধান করিত হরিমতি। পৌষ পিঠার জন্য কয়েকটি খেজুর গাছ নিজেদের জন্য রাখিয়া দিত। হরকিশোর শুধুমাত্র তাহা হইতে রস পাড়িয়া সংগ্রহ করিয়া দিত, আর হরিমতি তাহা নিজ হাতে জাল দিয়া গুড় তৈয়ারি করিত। কারণ গুড়ের পাকটা সে ভালোই চিনিত। শীতের বিকালে উনানের উপরে কাবরি চড়াইয়া দিয়া নাড়ার জাল দিতে দিতে মাঝে মাঝে উড়কি ডুবাইয়া তাহাতে 2 অঙ্গুলি দ্বারা পরক করিয়া দেখে আর কত বাকি। আর সেই রসের সুমিষ্ট গন্ধে তাহার মুখ উজ্জ্বল হইয়া ওঠে। উনানের কম্পমান আলো আঁধারে হরিমতিকে ভারী সুন্দর দেখায়। দাদা বলরাম তাহাকে 2টি মোটা তুলসীর মালা গলায় দিবার জন্য আনিয়া দিয়াছে। মাথার চুল ছোট করিয়া ছাঁটা, পরনে সাদা থান। এই সাদা থান আর সাদা মাথায় যেন বৈষ্ণবী বৈষ্ণবী ভাব। মাঝে মাঝে ঘাড় বাঁকাইয়া ওদিকের দাওয়ার দিকে দেখে, কারণ ওখানে হরকিশোরের 2 পুত্র দাশু ও হারু পড়িতে বসিয়াছে। তাহারা আপাতত হরিমতির জিম্মায়। দাশু 3য় শ্রেণী আর হারু 2য় শ্রেণীতে পড়ে। ইহাদের আওয়াজ না পাইলে বুড়ি চেঁচাইয়া ওঠে, তোরা নিচু হয়ে কি করতেছিস রা? পড়ার আওয়াজ পাই না কেন? সংসারের এত দিকে লক্ষ্য রাখিয়াও বাড়ির কয়েকটি প্রাণী এই হরিমতির উপর সন্তুষ্ট নহে। ইহারা হইল হরকিশোরের 2 পুত্র দাশু ও হারু, আর বাড়ির সবার আদুরে কুকুর নেলো। কিন্তু সংসারের সকল দায়ভার যখন সে মাথা পাতিয়া লইয়াছে, তখন এই 3টি রতনের ভার লইতে সে পিছপা হইবে কেন? তাই তাহাদের সারাদিনের গতিবিধি ও পড়াশোনার প্রতি খেয়াল রাখাটা
সে তাহার কর্তব্যের মধ্যে ধরিয়া লইয়াছে। সর্বোপরি হরকিশোর সন্তান স্নেহে দুর্বল বলিয়া তাহাদের শাসন করিতে পারিত না। তাই সে পিসিমাকে বলিয়া দিয়াছে, জানো পিসমা, তুমি ওদের একটু চোখে চোখে রেখো। জানোয়ারগুলো যা হচ্ছে, যদি একটু মানুষ হয়, দরকার হলে সোমেনকে বলে দিও তোমার কিছু করতে হবে না। পূর্বেই বলিয়াছি, কমলা দেবী কমল প্রাণা। নাতিরা অন্যায় করিলেও নিজে শুধু মিথ্যা হ্রাস করিয়া শান্ত হয়। অনিতা সারাক্ষণ সংসারের কর্মে ব্যস্ত, ছেলেদের প্রতি লক্ষ্য রাখিবার তাহার সময় নাই। তাহারা সোমেনকে কিছু বলিতেন না, কারণ সোমেনকে বলিলে ছেলেদের কঠিন শাস্তি দিবে। তিনি তাহা সহ্য করিতে পারিতেন না। দাশু বলিল, লিখতেছি দেখতে পাও না? কখন থেকে তো দেখতেছি, পড়ার কোনো উদ্দেশ্য নেই, শুধু নেকা। অত নেকা কিসের? হ্যাঁ, তা পড়বি কখন? স্কুলে গিয়ে জিজ্ঞেস করো গে। আরে এই ডাকরা, আমি স্কুলে যাব কেন রে? হ্যাঁ, আমি কি স্কুলে যাই? এবার হারু চোখ বড় করিয়া দাঁত খিঁচাইয়া বলিয়া উঠিল, তা জেনে এসো না বুড়ি কোথাকার। হরিমতির ধাতটা একটু আলাদা। তাহার রুক্ষ মেজাজ সবাইকে সইতে হইবে, কিন্তু তাহাকে কেহ মেজাজ দেখাইবে সে ছাড়িবার পাত্রী নহে। তাও হারু তাহাকে স্বাভাবিক মুখে বলে নাই, সে দাঁত খিঁচাইয়া বলিয়াছে। তাই হরিমতি এইবার উচ্চ পর্দায় চেঁচাইয়া কহিল, তুই দাঁত খিঁচলি কেন রে? হ্যাঁ, ও ড্যাগরা, আমি তোদের কি বলেছি? হ্যাঁ? রান্নাঘরের উদ্দেশ্য করিয়া কহিল, শুনলি ছোট বউ তোর ব্যাটার কথা? দাঁড়া দাঁড়া রে হারামজাদা, সোমেন আসুক, তোদের বড্ড বাড়বৃদ্ধি হয়েছে, দাঁত কেচা বার করে তবে ছাড়বো। এতক্ষণ তুমিতে চলিতেছিল। এবার হারু রাগিয়া উত্তর দিল, বলবি বলবি, যা তো বলি। আচ্ছা রে ডাকরা, আচ্ছা, তোর মুখে মুখে চোবরা করায় যদি ঘুঁচিয়েছি না, আমার নাম ফিরে তুই নাম রাখবি। সোমেন আসুক না, তারপর হবে কোন। বুড়ি এই সোমেন নামের যে জুজু দেখাইল, সে আর কেহ নহে, হরকিশোরের এক খুড়তুতো ভাগ্নে। বাড়ি নফরগঞ্জ। বাড়ি হইতে লেখাপড়া করিবার সুবিধা না থাকায় সে ছোটবেলা হইতে মামার বাড়িতে মানুষ। নিজের মামা বলিতে কেহ নাই, আছেন শুধু দিদিমা গিরিবালা। কোন পুত্র সন্তান না থাকায় গিরিবালা তাহাকে সন্তানবৎ প্রতিপালন করিয়াছেন। জমি জমা যাহা আছে দুজনের কোন রকমে চলিয়া যায়। সোমেনের ইচ্ছা থাকিলেও শখ মিটাইবার উপায় নাই। 2-4টি টিউশনি করিয়া হাত খরচ চালায়। সে বিয়ে শেষ বর্ষে পড়িতেছে। তাহার জুড়ি গ্রামে খুবই কম। মাঝে মাঝে 2-4টা ইংরাজি বলে, তাই মোড়ল গোষ্ঠীর গর্বের ধন এই সোমেন। মামাদের ধারণা তাহাদের চেয়ে এই ভাগ্নেটি বড় বুঝদার। কাহারও কোনো সমস্যা হইলে, আরে বাবা সোমেন আসুক না, তোরা বেশি বুঝিস, ও আগে আসুক, তারপর যা হবার হবে। তাহার চাল চলন সাদা সিধা, ট্রাউজার্স পাঞ্জাবি পরিয়া কলেজে যায়, আর পায়ে বাস্তুহারা জুতা। এই জুতার সহিত গ্রাম বাংলার তৎকালীন নিম্নবিত্ত পুরুষদের বড় সখ্যতা। একবার কিনিলে কমপক্ষে 8-10 বৎসর দেখিতে হইত না। এমনকি চুরি হইবার সম্ভাবনাও নাই। সোমেনের তেমন বন্ধু বান্ধব ছিল না। আড্ডা দেওয়া সে পছন্দ করিত না। প্রত্যহ সন্ধ্যার পূর্বে বাড়ি ফিরিয়া একটু বিশ্রাম লইত। তারপর সন্ধ্যার পর
জন কয়েক ক্ষুদে মাঝারি পড়ুয়াদের লইয়া নিজেও পড়িতে বসিত। তাহার শাস্তিদানের বহরটা ছিল আলাদা ধরনের। নতুন পড়া না করিলে বই হাতে করিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়া করিয়া দিতে হইবে। পুরাতন পড়া না পারিলে লীলাউন দাঁড়াইয়া নিচে বই রাখিয়া নিচু হইয়া পড়িয়া পড়া করিয়া দিতে হইবে। আর অঙ্ক পিছু 20টা করিয়া কান ধরিয়া উঠবস। এছাড়াও উপরি পাওনা ছিল কঞ্চির আঘাত। আবার বুড়ি চেঁচাইয়া উঠিল, ও বাড়ির ওই মিনুটা কি পড়া পড়তেছে? হ্যাঁ, সেই সন্ধ্যে থেকে তার মুখ বিরাম নেই, আর তোদের শুধু নেকা। এবার আর প্রত্যুত্তর আসিল না, কারণ দাশু ও হারু তখন মৎস্য আঁকিতে ব্যস্ত। সবে মাত্র পাখনা কয়খান শেষ হইয়াছে। এখন বুড়ির প্রশ্নের উত্তর দিতে গেলে অন্য মনস্কতায় যদি সাধের মাঝখানি হাতছাড়া হইয়া যায়। আর তৃতীয় প্রাণীটি হইল নেল। হরিমতির জ্বালায় নিশ্চিন্ত মনে এক স্থানে সে দুদণ্ড ঘুমাইতে পর্যন্ত পারিত না। যেথায় শোয় সেই স্থানটি বুড়ির দরকার। সর্বদা লাঠি লইয়া তাড়া করে। সে বেচারা বড় তীত বিরক্ত হইয়া যায়। কেবলমাত্র যে সময়টুকুতে বুড়ি ঘুমায় সেই সময়টায় সে একটু শান্তি পায়। অথচ এই বুড়িকে তাহার বড় প্রয়োজন। কেননা হরিমতির পাতের উচ্ছিষ্টগুলোই ছিল তাহার বড় লোভনীয় খাবার। যজ্ঞেশ্বরের বাড়ি ছাড়াও প্রায় দুপুরে বা রাত্রে আশেপাশের বাড়িতে ভালো যাহা কিছু রান্না হইত তাহা এই বুড়ির জন্য বরাদ্দ থাকিত। তাহার ফলে নেলোরও কিছু প্রাপ্তি ঘটিত। এই জন্য রাগ হইলেও একটু সে তফাতে তফাতে থাকিত। কিন্তু সবারই ধৈর্যের একটা সীমারেখা থাকে। একদিন নেলোর তাহাই ঘটিল। কিন্তু মজার ব্যাপার হইল, সেই রেখা সে যখন অতিক্রম করিল, হরিমতি কিছু করিতে পারিল না, এমনকি কাউকে বলিতেও পারিল না। ঘটনাটা হইল, রাত তখন 10টার অধিক হইবে। কমলা দেবী কয়েকদিনের জন্য বাপের বাড়ি গিয়াছে। হরিমতি একা উঠানে কেরোসিনের ল্যাম্পের আলোর সম্মুখে বসিয়া তখনও খাইতেছে। আর বাড়ির নেলোটা তাহার অদূরে 2 পা সম্মুখে ছড়াইয়া দিয়া তাহারই উপর মাথা রাখিয়া চুপ করিয়া শুইয়া আছে, আর মাঝে মাঝে মৃদু মৃদু লেজ নাড়িতেছে। অপেক্ষা শুধু বুড়ির খাওয়া সাঙ্গ হইলে সে তাহার উচ্ছিষ্টগুলি খাইবে। আজ বুড়ির পাত্রে বড় লোভনীয় বস্তু। গতকাল একাদশীর ব্রত পালন করিয়া আজ হরিমতি হরকিশোরকে দিয়া পুকুরে জাল ফেলাইয়াছে। পাইয়াছে একখানি বৃহৎ রোহিত মৎস্য। তাহার মস্তকখানি এখন বুড়ির পাত্রে শোভা পাইতেছে। ইতিমধ্যে কয়েকটি বাড়ি হইতে নেলোর আহ্বান আসিয়াছে, তবু সে নড়ে নাই। যাইলে ইহা হাত ছাড়া হয়, তাই মনের দুঃখে সকল আহ্বান প্রত্যাখ্যান করিয়া এক মনে ধৈর্যের পরীক্ষা দিতে লাগিল। এদিকে হরিমতি ধীর পদক্ষেপে আগাইয়া চলিয়াছে। একে তাহার আহারে একটু সময় লাগে। তাহার উপর একটি সর্বনাশা রোগ ছিল, ঘুম রোগ। সে যখন তখন যত্রতত্র ঘুমাইয়া পড়িত। ঘাটের ধাপে বসিয়া ঘুমাইতে ঘুমাইতে জলে পড়িয়াছে। উনান সালে জাল দিতে গিয়া কাপড় পুড়াইয়াছে। স্টেশনে ঘুমাইতে গিয়া গন্তব্যের ট্রেন ছাড়িয়া গিয়াছে, এবং আরো কত কি করিয়া পাড়া প্রতিবেশীদের মনে নানা রসের উদ্রেক করিয়াছে, তাহার অন্ত নাই। আর আজ তাহাতে আবার একটি সংযোজিত হইতে চলিয়াছে। রাত্রি শুনশান। জাগ্রত বোধ হয় এই 2টি প্রাণী।
পূর্ব দিকের দাওয়ায় হরকিশোর তাহার কনিষ্ঠ পুত্র হারুকে লইয়া ঘুমাইতেছে। শিয়রে একটা টর্চ ও একটা লাঠি। ইদানিং গ্রামে প্রায় চুরি হইতেছে বলিয়া সমস্ত পাড়াটা সতর্ক হইয়াছে। এখন ইতস্তত করিতে করিতে নেলো হঠাৎ লক্ষ্য করিল বুড়ির হাত নড়িতেছে না, মুখে গ্রাস উঠিতেছে না। কিছুক্ষণ লক্ষ্য করিবার পর সে একটু নিঃশব্দে বুক ঘষিয়া আগাইয়া আসিল। আবার অপেক্ষা, বুড়ি নিশ্চল। তখনও সেই উদ্দিষ্ট বস্তুটিকে নাগালে পাইতে নেলোকে আরেকটিবার পূর্ববৎ কসরত করিতে হইবে। সে আর কাল বিলম্ব করিল না। ধৈর্যের পরীক্ষা সে অনেকক্ষণ দিয়াছে। পাছে বুড়ি সচল হইলে বড় বিপদ, তাহার চাইতে শুভস্য শীঘ্রম ভাবিয়া নিঃশব্দে মুড়োখানি বুড়ির পাত্র হইতে নিচে নামাইল এবং পরিধিতে কামড় বসাইবার সাথে সাথে তাহার সকালের কথাটা মনে পড়িল। হরিমতি যখন সকালে মাছ কাটিতেছিল তখন সে তাহার অদূরে শুইয়া অপেক্ষা করিতেছিল। কিন্তু মাছ কাটা শেষ হইলে হরিমতি তাহাকে কিছু দেয় নাই, বরং সমস্তটাই পাশের বাড়ির ঝন্টিকে দিয়াছিল। ইহা সে ভোলে নাই। মানুষ যেমন করিয়া তাহার লোভনীয় বস্তুটিকে সর্বশেষে খাইয়া তৃপ্ত হয়, আজ নেলোও ঠিক তেমনি করিয়া এই মুড়োটির কেন্দ্রটিকে সর্বশেষে পরিতৃপ্ত সহকারে খাইবে বলিয়া প্রথমেই পরিধিতে বিচরণ করিতে লাগিল এবং তাহাতে শব্দ বিশেষ হইল না। তারপর দেখিতে দেখিতে যখন কেন্দ্রে আসিয়া পড়িল, ঠিক তখনই এক বিপত্তি উপস্থিত হইল। মুড়োর হাড়ে যখন জোর কামড় বসাইল তখন তার শব্দটি যেন হরিমতির কর্ণে মেঘ গর্জনবৎ ঠেকিল এবং তৎক্ষণাৎ ভয় মিশ্রিত একটি হেই শব্দ উচ্চৈস্বরে উত্থিত হইল। আর সেই শব্দে হরকিশোর লাঠি ও টর্চ লইয়া উঠানে লাফাইয়া পড়িল। একে একে চিৎকার চেঁচামেচিতে বাড়ির সবাই ও প্রতিবেশীরা জাগিয়া গেল, যেন একটা হুলস্থুলুক বাঁধিয়া গেল। কেহ ছুটিল বাঁশ বাগানে, কেহ ছুটিল তাল বাগানে, আর কেহ বা ছুটিল রাস্তায়। প্রশ্ন অনেক হইল, কি হয়েছে পিসমা? কজনকে দেখলে? কোন দিকে গেল? আবার কেহ বলিল, কিছু নিয়ে গেছে। হরিমতি নিশ্চুপ। সে বলিবে কি? যে জিনিস তাহার খোয়া গেল তাহার বর্ণনা সে করিবে কি প্রকারে? সে তো তাহার কর্মফল নিজ চক্ষে দেখিয়াছে। তাই সে চুপ করিয়া মাথা নিচু করিয়া রহিল। তবে স্বল্পালোকে দেখা গেল তাহার শরীরটা মৃদু মৃদু নাচিয়া নাচিয়া উঠিতেছে। তবে সেটি হাসির না ভয়ের জন্য সেটা বুঝা গেল না। হরিমতি যখন স্বামীর ঘর হইতে পাকাপাকি ভাবে চলিয়া আসে তখন একেবারে শূন্য হস্তে আসে নাই। তথা হইতে যে বিদ্যা শিখিয়া আসিয়াছিল তাহাকে কার্যকরী করিতে একটু চিন্তিত হইয়া পড়িল। কিছু টাকার প্রয়োজন। তাহার স্বামী কেমন করিয়া অর্থ বৃদ্ধি করিত তাহা সে শিখিয়াছে। শুধু তাহাই নহে, নানান জিনিসে সিন্দুক আলমারি ভরিয়া যাইত। তাই বুদ্ধিমতী হরিমতি অনেক ভাবিয়া চিন্তিয়া কয়েকটি হাঁস কিনিল এবং তাহার ডিম ও সম্বৎসরের ধানের গুঁড়া বিক্রয় করিয়া কিছু পুঁজি করিল। তারপর শুরু হইল তাহার বাণিজ্য যাত্রা। বেশি নয়, মাত্র 2 পয়সা বাড়তি সুদে টাকা দিতে শুরু করিল। তবে প্রথমে 1 টাকার বেশি কেহ পাইবে না। তাও ধার দিবার সময় প্রথম মাসের সুদ কাটিয়া তাহাকে 98 পয়সা দিবে। কথা মতো চুকাইয়া দিলে
তবেই পরের বারে 2 টাকা পাইবে, অর্থাৎ 1 টাকা 96 পয়সা। প্রথমবারের কথা খেলাপ করিলে দ্বিতীয়বারে কিছু না কিছু একটা জিনিস রাখিয়া দিতে হইবে, হয় পিতলের থালা, বাটি, ঘটি বা রূপার অলঙ্কার। তবে এগুলি আনিবার সময় দুপুর বেলা বা বিকাল বেলা, তখন বাড়ির কর্তারা ঘুমাইয়া থাকে বা যে যাহার কাজে বাহিরে চলিয়া যায়। বুড়ির আসলের জন্য কখনো তাগাদা নাই। মালা জপিতে জপিতে বলে, এই দেখ, আসলের জন্য ভাবিসনি, বুঝলি? ভগবান যখন দিন দেবে না হয় তখন দিস। যদি কেহ বলিত, কি গো ঠাম্মা, আগে থেকে সুদটা কেটে নিলে? বুড়ি তৎক্ষণাৎ হাসিয়া বলিয়া উঠিল, মা, তুই কি বললি? সুদ? ছি 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 ছি, ও কথা বলতে আছে মা? সুদ বলবি নে, বলবি বাড়তি পেশাদ। হ্যাঁ রে, খুশি হয়ে দিবি। এই তো, দাঁড়া, একটু পেশাদ খেয়ে যা। বলিয়া বুড়ি ঘর হইতে বাতাসা আনিয়া কপালে ঠেকাইয়া তাহার হাতে দিয়া বলে, এই নে, ধর, ঠাকুরের পেশাদ তোর পাগলদের দিবি, কেমন? এই বাতাসাটা সবার ফ্রি, ইহা দুঃখীরামের প্রথা, তাহার নিকট হইতে শেখা। 12 মাস তাহার প্রসাদ ফুরাইত না। নিরান বউ যাইবার উপক্রম করিতেই বলে, হ্যাঁ রে নাথ বউ, শুনলুম তোর এবার নাকি ভালো নাও হয়েছে। কিরে, নিরান পেরায় নাকি হাটে নিয়ে যাচ্ছে? নিরান বউ খুশি হইয়া বলিল, হ্যাঁ গো ঠাকমা, এই 2-4টে করে হচ্ছে, তোমার নাতি হাটে নিয়ে যায়, তুমি খাবে? আসলে কি জানিস, ওই নার চাটনিটা খুব ভালো লাগে রে। হ্যাঁ রে নাথ বউ, ওই একটু তেঁতুল দিয়ে ফোটালি, আহা, ওই যে মনে হয় যেন 1 থালা ভাত খেয়ে নি। নিরান বউ বলে, আচ্ছা ঠাকমা, একটা নাও তোমার দিয়ে যাবো কোন, তুমি খেও। এই নিরান বউকে হরিমতি বড় ভালোবাসে। শুধু মুখ ফুটিয়া বলিলেই হইল, জিনিসটি তাহার বাড়ি আসিয়া হাজির হইবে। বড় নিরীহ মেয়ে। এই তো সেবার নিজের ডোবার খোল হইতে 2টা ছোলা কচু তুলিয়া বুড়িকে খাইতে দিয়াছে। মাঝে মাঝে তরকারির বাটিও আসিত, কিন্তু হরকিশোর জানিতে পারিয়া অসন্তুষ্ট হইয়াছিল বলিয়া তাহা বন্ধ হইয়াছে। শুধু জোর খাটাইতে পারে না ওই হালদার পাড়ার বিপিনের বউ শুভঙ্করীর কাছে। তাহাদের অবস্থাটা ভালো নয়। নিজের জমিজমা বলিতে কিছুই নাই, আগাম টাকা দিয়া পরের জমি চাষ করে। অন্যান্য সবজির সাথে বেগুন চাষটা প্রায় সারা বছর ধরিয়া রাখে। গত শীতে বিপিনের বাগানে খুব বড় বড় বেগুন হইয়াছিল। হরিমতি পূজা দিয়া ফিরিবার পথে সেই বেগুন দেখিয়া বেগুন পোড়া খাইবার জন্য তাহার প্রাণটা আকুলি বিকুলি করিয়া উঠিল। পরে শুনিল ওটা বিপিনের বাগান। তাই শুভঙ্করী যখন সুদের টাকা দিতে আসিল, হরিমতি বেগুনের কথাটা পাড়িল। বলিল, হ্যাঁ রে শুভঙ্করী, ওই রাস্তার ধারের বেগুন বাগানটা তোদের বুঝি? আহা, কি সুন্দর বড় বড় বেগুন হয়েছে। ওই বেগুন পোড়া আর কাঁচা লঙ্কা, আহা, মনে হয় ওই দিয়ে সব ভাত খাওয়া হয়ে যায়। শুভঙ্করী কোনো উত্তর করিল না। সে জানে
এই বুড়িকে বেগুন দিলে মন রাখা যাইবে না, সুদের পয়সা হক বুঝিয়া লইবে। তাই সে পথে না গিয়া বলিল, এই নাও ঠাকমা, পয়সাটা গুনে নাও দেখি। বুড়ি দেখিল শুভঙ্করী ভিজিল না, অথচ সেই বেগুন ক্ষেতের চেহারাটা মনে করিয়া চোখ কান বুঝাইয়া বলিয়া বসিল, এই দেখ, একটা বড় দেখে বেগুন দেবে যাস তো মানিক, আমি পুইড়ে খাবো। আহা, কি বেগুন তুই ফইলেছিস, দেখে প্রাণটা জুড়ে যায়। আচ্ছা, দে যাবক্ষণ। দাঁড়া, একটু পেশাদ নিয়ে যা। বলিয়া বুড়ি ঘরে গিয়া একখানি বাতাসা আনিয়া তাহার হাতে দিল। শুভঙ্করী বলিল, তোমার 12 মাস কিসের পুজো হয় গো ঠাকমা? 12 মাস পেশাদ? বাবার পেশাদ রে, যা। আর শোন, একটা বেগুন দিয়ে যাস, কেমন? শুভঙ্করী চলিয়া গেল। পরদিন খান 2 বড় বেগুন লইয়া বিপিন আসিয়া বলিল, ও বুড়ো মা, এই নাও তোমার বেগুন, শুভঙ্করী পেইটেছে। হরিমতি সেই বেগুন দেখিয়া আনন্দে লাফাইয়া উঠিল এবং তাহার মুখ ওই বেগুন পোড়া খাইবার জন্য সরস হইয়া আসিল। বলা বাহুল্য, সেই বেগুন নিজ হাতে পুড়াইয়া তৃপ্তি করিয়া খাইতে খাইতে শুভঙ্করীকে বহু আশীর্বচন করিয়াছিল। কিন্তু পরের মাসে আর শুভঙ্করী আসিল না, সুদের পয়সা কটাও পাঠাইল না। হরিমতি তখনও ভাবে নাই তাহার জন্য কি ভয়ঙ্কর অবস্থা অপেক্ষা করিয়া আছে। পরের মাসে যখন আসিল এবং 1 মাসের পয়সা দেখিয়া বুড়ি বলিল, হ্যাঁ রে, গত মাসেরটা দে গেলি নে, শরীর খারাপ ছিল বুঝি? শুভঙ্করী শান্ত গলায় বলিল, কেন বুড়ো মা, তোমার নাতি আসেনি? নাতি মানে বিপনে? কই না তো। সে কি, তোমার বেগুন দিয়ে যায়নি? ও হ্যাঁ, সে তো অনেক দিন 2টো বেগুন দিয়ে গেছিল। আহা, কি স্বাদ, কি তৃপ্তি করে খেলুম রে। মনে মনে ভগবানকে বললুম, দাও বাবা, ওর ক্ষেতটা বেগুনে ভইরে দাও। আহা। শুভঙ্করী একটু হাসিয়া বলিল, তাই বলো বুড়ো মা, আমি নিজে পাইতেছি। তোমার নাতিকে বললুম, এই দেখো, আমাদের বুড়ো মার বেগুন পোড়া খাবার স্বাদ হয়েছে গো, 2টো ভালো দেখে বড় বেগুন দিয়ে এসো তো। বুড়ো মানুষ, কবে কি হয়। তবে হাটে যা দামে বেচছো, একটু কইমে নিও, কেমন? তা সে বললে, ও 2টো বেগুন 12 থেকে 15 পয়সা তো হবেই। আমি বললুম, না না, বুড়ো মানুষ খেতে চেয়েছে যখন, ওই 1 মাসের 10 পয়সা ধরবো। তা তোমার নাতি শুনে বলে, পয়সা নিতে হবে, বুড়ো মানুষ খেতে চেয়েছে। আমি বললুম, কেন গো, বুড়ো মানুষটা কি হয়েছে? তুমি পয়সা না নে তারে আবার পাপের ভাগী করবে? হ্যাঁ, তুমি দেখোনি বুড়ো মা কেমন সব সময় মালা জপ তপ করে, কথায় কথায় কপালে হাত রেখে ভগবানের দোহাই পারে। উনি ফ্রিতে নেবে কেন? আর ফ্রিতে দিলি ওর ধর্মে সইবে? কি যে বলো, তার চেয়ে বরং ওই 1 মাসের পয়সাটা আমরা দেবনি। তাই আসেনি বুড়ো মা, ঠিক কিনা বলো? শুভঙ্করীর কথা শুনিয়া হরিমতির এতদিনের পূর্বের খাওয়া বেগুন পোড়া যেন তাহার কণ্ঠে ধাক্কা মারিয়া ফিরিল।
তাহার বাঘহীন দেহটা ধপাস করিয়া নেতাইয়া পড়িল।